দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের একাত্তর সংযোগ। স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের সাথে রয়েছে আমি ঝুমুর বাড়ি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর শেষ হয়েছে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের পথে রয়েছেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে তার এই সফর শেষ হয়। দুই দেশের মধ্যে অবকাঠামো, ডিজিটাল অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য এবং বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং 7টি ঘোষণাপত্রও ছিল সেখানে। আমাদের সহকর্মী জুলিয়া আলম বেজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 11টায় চীনের প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। গ্রেট হলে একান্ত বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্রে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এর মধ্যে রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানি, মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা, টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স নিয়ন্ত্রণ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন দুই দেশের প্রধানমন্ত্রী। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী, বাণিজ্যেও বড় অংশীদার। প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে মনে করছেন সংশ্লিষ্টরা। জুলিয়া আলম, একাত্তর, বেইজিং, চায়না। দর্শক, এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে উপস্থিত রয়েছেন আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয় মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, শিক্ষক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায় আজকে যুক্ত থাকার জন্য। দেলোয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই আলোচনা আমরা 21টি সমঝোতা স্মারকের বিষয়টি দেখছি। আছে $100 মিলিয়ন ঋণ সহায়তার বিষয়। ধাপে ধাপে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে শুরুতেই যেটি বলতে চাই যে দ্বিপাক্ষিক পরিসরে এই আলোচনা আর থাকছে না, যেটি বিশ্লেষকরা বলছেন যে এই আলোচনা দ্বিপাক্ষিক থেকে আঞ্চলিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে চলে যাচ্ছে। চীন সফর দ্বিপাক্ষিক, কিন্তু বিষয়টি আসলে ঠিক দ্বিপাক্ষিক নয়। এই বিষয়টিকে সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। যেমন বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গাটিতেও আমরা এই বিষয়টি লক্ষ্য করি, কারণ বর্তমান সময়ে ভূ রাজনৈতিক বাস্তবতার যে নতুন একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি, একই সঙ্গে অর্থনৈতিক এবং অন্যান্য বিষয়গুলো যেভাবে বিশ্বে বিভিন্ন ঘটনা দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং বিশেষ করে আমাদের এই অঞ্চলটি দক্ষিণ এশিয়া কিংবা বে অফ বেঙ্গল অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা যদি আমরা বলি, এখানে বিশেষভাবে বৃহৎ শক্তিগুলো যেভাবে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এবং শুধু চেষ্টা না, তাদের মধ্যে এক ধরনের রাইভালরি তৈরি হয়েছে। কেউ এটাকে কম্পিটিশন বলছে বা প্রতিযোগিতা বলছে। তো এরকম একটি প্রেক্ষাপটে নিঃসন্দেহে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এবং সেই সম্পর্কের সূত্র ধরেই আমরা যে সফরটি আমরা বিশ্লেষণ করছি, এটি নিঃসন্দেহে এটি একটি দ্বিপাক্ষিক একটি শীর্ষ বৈঠক। কিন্তু এর যে প্রভাব, অথবা এটিকে আমরা এমনভাবে ব্যাখ্যা করতে পারি, যেটা আপনি বলেছেন, যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক যে বিভিন্ন স্বার্থের বিষয় আছে, বিভিন্ন রাজনীতি আছে, নিরাপত্তার বিষয়, সেগুলোর সাথেও একটা সম্পর্ক আছে। তবে এটি মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকেই বাংলাদেশ দেখে, এবং তার সঙ্গে অন্যান্য বিষয়গুলো যুক্ত হচ্ছে। তবে আমি যদি এটিকে প্রথমত দ্বিপাক্ষিক জায়গা থেকে দেখি, তাহলে আপনি যে আপনাদের রিপোর্টে যে বিষয়গুলো আসছে, নিঃসন্দেহে এটি খুব গুরুত্বপূর্ণ। তবে অর্থনৈতিক সহায়তার পরিমাণটা যেটা আমরা জেনেছি, সেটা $1 বিলিয়ন, অর্থাৎ 100 কোটি মার্কিন ডলার। তো এটি একটি গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে অনেকগুলো বিষয় বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছেন, এবং দ্বিপাক্ষিক সম্পর্কের একটা বহুমাত্রিকতা আমরা লক্ষ্য করি অনেক আগে থেকেই। তবে এবারের যে সামিটের মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে এটাকে আপনার
আগে যেমন বলা হতো যে এটি একটি কৌশলগত অংশীদারিত্ব, এখন সেটাকে বলা হচ্ছে যে কম্প্রিহেনসিভ, এটি হচ্ছে স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ। অর্থাৎ একটি যদি আমরা একটু দ্বিপাক্ষিক বাংলায় যদি কৌশলগত বলতে চাই তাহলে জি, কৌশলগত এবং সহযোগিতামূলক এবং কম্প্রিহেনসিভ বা অনেক বেশি এটি বিভিন্ন বিষয়কে মানে সমন্বিত একটি ফলে সম্পর্ক। এই এই জায়গা থেকে যখন আমরা দেখি, আহ, যেহেতু এই অঞ্চলে ভারতের সঙ্গে চীনের এক ধরনের সম্পর্ক রয়েছে, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের সবকিছু যে খুব শান্তিপূর্ণ, খুব সহযোগিতামূলক তা নয়। আমরা জানি যে এই গত কয়েক বছরে চীনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘর্ষ হয়েছে। তাদের মধ্যে রাজনৈতিক বা কূটনৈতিক বা নিরাপত্তার বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য আছে, এবং আমরা যেটা আন্তর্জাতিক সম্পর্কে অনেকটা নিশ্চিতভাবে বলছি যে এই দুই দেশের মধ্যে এই অঞ্চলে বা এই অঞ্চলের বাইরে এক ধরনের প্রতিযোগিতা আছে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা জানি যে ইউক্রেন ইস্যু থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, সাউথ চায়না সি ডিসপিউট এবং অন্যান্য বিষয়ে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে মত পার্থক্য বাড়ছে এবং এক ধরনের বৈরিতা তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশে চীন যত বেশি এনগেজড হবে, সেটা ভারত বা পশ্চিমা বিশ্ব খুব সেটাকে সুনজরে দেখবে না, এবং সে কারণে সম্পর্কের যে ভারসাম্য রক্ষা করা, এই সফরের মধ্য দিয়ে আমরা ভারত সফরের পর চীন সফরে গেলাম, সম্পর্কের ভারসাম্য এবং দুদিনের যে কর্মসূচি, সেখান থেকে যে ঘোষণা, যৌথ ঘোষণা, সবকিছু মিলিয়ে কি মনে হয় মুন্সি ফয়েজ আহমেদ, আমরা কি আসলে ভারসাম্যটা ঠিকমতো রক্ষা করতে পারলাম? এখানে আমি একটু আলাদা করে বলি, সেটা হচ্ছে যে ভারসাম্য রক্ষা করবার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করি না। আমরা সম্পর্ক করি বন্ধুত্বের জন্য, সহযোগিতার জন্য, এবং সেই সহযোগিতার মধ্যে পরস্পরের সুবিধা যাতে আমরা পেতে পারি, দুই পক্ষেরই। যখন দ্বিপাক্ষিক কোনো সহযোগিতা হয় সেখানে দুই পক্ষেরই যাতে লাভ হয় সেটা আমরা চেষ্টা করি, এবং সেটা জাতীয় স্বার্থের ভিত্তিতে করি। বাংলাদেশ করে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে, চীন করে তার জাতীয় স্বার্থের ভিত্তিতে, এবং এটা করতে যে যখন একটা স্বতঃস্ফূর্তভাবেই একটা ব্যালেন্স তৈরি হয়। কারণ আমাদের তো বিভিন্ন দেশের সাথে সম্পর্ক, আমাদের নীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তার ফলে সবার সাথে আমরা বন্ধুত্ব করছি, সবার সাথে বড় বড় সব আমাদের সহযোগিতার প্রজেক্ট আছে, সহযোগিতা আছে। তো সেগুলো যখন আমরা করছি তখন একটা জায়গায় যে একটা ইকুইলিব্রিয়াম, একটা ব্যালেন্স তৈরি হয়। সেখানে আমরা কিন্তু সেটার জন্য যে আমরা কাজ করি তা কিন্তু নয়। না, আমরা কাজ করছি জাতীয় স্বার্থের জন্য। অবশ্যই জাতীয় স্বার্থকে সামনে রেখেই আমরা কাজ করি, এবং উইন উইন সিচুয়েশন না হলে কোনো শর্তেই আমরা রাজি হই না। কিন্তু বিষয়টি হচ্ছে যে যখন আমরা যুক্তরাষ্ট্র বা ভারতের সাথে আমরা একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় যেতে চাই, সকলের সাথে বন্ধুত্ব রাখতে গেলে সকলকে বন্ধু হিসেবেও কিন্তু রাখতে হয়। কে আবার নারাজ হয়ে গেল সেই বিষয়টিও মনোযোগ রাখতে হয়। আমরা প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে করলাম, তাহলে সবকিছু মিলিয়ে তারপর চায়না গেলাম, এবং এরপরই আমরা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে ভারসাম্য রক্ষার জায়গাটি, সকলের মন রক্ষার জায়গাটি কি পারলাম? বলি যে এখানে আমরা কিন্তু আগের থেকে এই সব সফরগুলো মোটামুটি পরিকল্পিত ছিল। একটি সফর মাঝখানে যেটা এসছে সেটা পরিকল্পিত ছিল না, কিন্তু সেটা কিন্তু ইয়ে করা ছিল, মানে সেটা হবে এটা সবাই ধারণা করেই নিয়েছিল। সেটা হচ্ছে যে শপথের জন্য, মুফতি সাহেবের, প্রধানমন্ত্রী মোদীর শপথের জন্য যাওয়া। সেটা একটা, তখন যেহেতু তার ইলেকশন হয়েছে, তার শপথ হয়েছে এবং তিনি আমন্ত্রণ করেছেন, যাওয়াটাই তো স্বাভাবিক। বেশিরভাগ দেশই গেছে, যাদের আমন্ত্রণ করেনি তারা যায়নি, সেটা আলাদা কথা। কিন্তু যাদেরকে আমন্ত্রণ করা হয়েছে সবাই গিয়েছে। তো সুতরাং ওইটা নিয়ে আমরা ওইটাকে এখানে ইয়ে করার দরকার নেই। ভারতের সাথে যে এরকম তাদের ইলেকশনের পরপরই একটা সফর হবে, এটা আগে থেকে নির্ধারিত ছিল। চীন অনেকদিন ধরে আমাদের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়ে আসছে, একবার একটা দিন তারিখ ঠিক হয়েও শেষ পর্যন্ত হয়নি আমাদের কিছু সমস্যার কারণে। কিন্তু শেষ পর্যন্ত এই যে আগে থেকে ঠিক ছিল যে জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। সুতরাং ওইভাবে যে না ভারতে গেছি সুতরাং সেটা পুষিয়ে দেওয়ার জন্য চীনে যাওয়া, এটা একেবারেই ঠিক নয়। এভাবে চিন্তা করাটাই আমি মনে করি ভ্রান্ত। আর যেটা আমি বলছিলাম যে আমাদের এই সফর দ্বিপাক্ষিক, চীনও এটাকে দ্বিপাক্ষিকভাবে দেখে, আমরাও এটাকে দ্বিপাক্ষিকভাবে দেখি। কিন্তু যখন দুটো দেশের সম্পর্ক ভালো হয়, দুটো গুরুত্বপূর্ণ দেশের যখন তাদের সম্পর্কটা ভালো হয়, তখন সেটা একটা প্রভাব বিস্তার করে, ইতিবাচক অথবা নেতিবাচক। কারণ যদি আমাদের
ভালো সম্পর্ক পছন্দ না করে কেউ, তার জন্য নেতিবাচক হয়। কিন্তু যদি সবাই মনে করে যে না, আমরা সবাই মিলেমিশে থাকি, তাহলে আমাদের সম্পর্ক উন্নয়নে তারাও খুশি হওয়ারই কথা, আমাদের বন্ধু যারা। তো সুতরাং এইভাবে দেখারই কোনো কারণ নাই যে না, আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কি হবে সেটা চিন্তা করে এই সহযোগিতাগুলো করছি, একেবারেই তা নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য আমাদের অন্য চিন্তা ভাবনা আছে, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন, যেমন WTOর বিষয় আছে, SDGর বিষয় আছে, হিউম্যান রাইটসের বিষয় আছে, যেগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা হয়, সেখানে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। সেখানে কেউ আমাদের মতের সাথে মেলে, কারো মতের সাথে মেলে না, সেগুলো আলাদা বিষয়। কিন্তু আমরা যখন দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কাজ করি, দ্বিপাক্ষিক সফর হয় এরকম মাননীয় প্রধানমন্ত্রী, সেখানেও কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে মুন্সি ফয়েজ আহমেদ আপনি আছেন আমাদের সাথে। আবুল হাসান চৌধুরী, আপনার কাছ থেকেও একটু শুনে নিতে চাই একই প্রশ্ন, ভারসাম্য রক্ষা বা সকলের সঙ্গে বন্ধুত্ব। যদি আমরা আসলে দ্বিপাক্ষিক সফরই ভাবি, তাহলে সকলের সঙ্গে বন্ধুত্বর কথা চিন্তা না করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথাও ভাবি, তাহলে কেনই বা আমরা GDI-তে জয়েন করলাম না? বা আপনার কাছে কি মনে হয় যে ভারসাম্য কি আসলে আমরা রক্ষা করে চলছি কিনা? যখন আমার মনে হয় কারিগরি ত্রুটির কারণে আমরা সংযোগগুলো হারিয়ে ফেলেছি। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরবো, কিন্তু এই প্রশ্ন আপনাদের কাছেও রেখে যেতে চাই, আসলে ভারসাম্যের জায়গায় আমরা কতটুকু থাকতে পারলাম, আর সঙ্গে যারা অতিথি রয়েছেন তারা তো আছেনই। দর্শক, নিচ্ছে একটা বিরতি, বিরতির পর ফিরছি আবারও। বিরতির পর আবার ফেরত এলাম। দর্শক, ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে। 3 দিনের এই সফর আজ শেষ হয়েছে এবং আমরা দুটো পরাশক্তি অর্থাৎ ভারত এবং চীনের ঠিক পাশাপাশি আমাদের অবস্থান, দুটোই আমাদের বন্ধু রাষ্ট্র। যতই আমরা বলি না কেন যে একজন বন্ধু আর একজন উন্নয়ন সহযোগী, কিন্তু মূলত আমরা 3 কারণে বলতে পারি যে চীন আমাদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ, রাজনৈতিক যোগাযোগ, অর্থনৈতিক সক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতার কারণে। আবুল হাসান চৌধুরী, আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের কাছে চীন বেশি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কারণে, নাকি চীনের কাছে আমরা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা আসলে এখানে প্রমিনেন্ট? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং। এটার উত্তর আমি অবশ্যই দেব। তবু আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন, এই প্রথম একটা গণমাধ্যম আমি আসলাম, আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর। সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর নাতনি, তিনি তো আগেও নির্বাচিত হয়েছেন, কিন্তু এইবার তিনি একজন মন্ত্রী ক্যাবিনেটে আসলেন। এটা বিশেষ করে আমাদের মতো কয়েকজন যারা ওই সময় হাউস অফ কমন্সের সামনে দাঁড়িয়ে 71-এ চিৎকার করতাম রেকগনাইজ রেকগনাইজ বাংলাদেশ বাংলাদেশ, ডিমান্ডিং ফ্রিডম টু বঙ্গবন্ধু, তাদের জন্য বুঝতেই পারেন কি সাংঘাতিক একটা ইমোশনাল ব্যাপার যে সেই হাউস অফ কমন্সে আজকে মন্ত্রী হিসাবে টিউলিপ সিদ্দিক। আপনার প্রশ্নটার উত্তর আমি দেব এবং একটু বলতে চাই, অধ্যাপক দেলওয়ার হোসেন এই ব্যাপারে তার অনেক প্রজ্ঞা, আর মুন্সি ফয়েজের কথা তো আলাদা ব্যাপার, ভাষা জানেন, তার যে ইনসাইট সেটা ওইভাবে ইকুয়েশনটা দেখবো না। আমাদের একটা জিনিস সুপ্রতিষ্ঠিত এবং সবকিছুরই একটা কস্ট থাকে। এইটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি যে আমরা যে বঙ্গবন্ধুর নীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই পথ দিয়ে হাঁটছি। চীনের অনেক রকম ভিশন থাকবে, এটাই স্বাভাবিক, আমাদেরও থাকবে। আমাদের নানা অবকাঠামোতে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা বিশালভাবে ভূমিকা রেখেছেন। যখন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে সাহসিকতা পদ্মা সেতুর কথা করার চিন্তা ভাবনা করেন, তখন তিনি যে এই অবস্থানটা নিয়েছিলেন, এই অবস্থানের সহযোগিতা চীন করেছে। এবং আমি মনে করি যে আজকে অনেকেই সহযোগিতা করতে চেয়েছে, চীন বিট করে সেই বিটটি পেয়েছে এবং চীনের যে বিট, সেটা আমার মনে হয় যে চীন এই ব্যাপারে খুব আন্তরিক ছিল যে তারা এখানে সহযোগিতা করবে। তো আমার মনে হয় এর ভিতর দিয়ে একটা নতুন দিগন্ত সূচিত হবে। একথা আমাদের ভুললে চলবে না যে এটা কিন্তু হঠাৎ করে হয়। চীনের কোনো কিছুই তাড়াতাড়ি করে হয় না, ওরা সবসময় 100 বছরের প্ল্যানিং নিয়ে আগায়। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী হিসেবে 1993 সালে উনি কিন্তু চীনে গিয়েছিলেন, অত্যন্ত মর্যাদা দিয়ে ওনাকে সেই সম্বর্ধনা দিয়েছে। এটা আমার দেখার অভিজ্ঞতা হওয়ার সুযোগ ছিল। আমি এখানে যেটা বলতে চাই যে ওইভাবে আমরা একটা ব্যালেন্সিং করবো এই চিন্তা ভাবনা করে হয় না। তার মূল একটা জিনিস মনে রাখতে হবে, চীন সফরের তারিখ এবং সময় অনেক আগেই নির্ধারিত হয়েছে, এটা হঠাৎ করে হয় না।
কারণ চীনের রাষ্ট্রপতি অত্যন্ত ব্যস্ত মানুষ, জি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত। আরেকটা জিনিস, ভারতে যে যাবেন সেটা অনেক আগে হয়েছে, সেটা একটা কারণে আরেকটা এটা ঠিক নয়। তবে এইটার মাধ্যমে আবার করেও না। যারা এই আন্তর্জাতিক বিষয় অবলোকন করেন, অবজার্ভ করেন, তারা বুঝতে পারবেন যে বাংলাদেশ একটা ইকুইভ্যালেন্সের জায়গায় তারা আছেন, যেখানে তারা শান্তির পক্ষে, উন্নতির পক্ষে এগিয়ে যাবেন সকলের সাথে মিলে। আবুল হাসান চৌধুরী, প্রশ্নটা আমি আরেকবার আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে কার কাছে কে গুরুত্বপূর্ণ বেশি? এখানে চীন একটি পরাশক্তি এবং বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে, তার অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে। বাংলাদেশকে চীন চাইছে জিডিআই এর মতো বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশ রয়েছে, কিন্তু জিডিআই এর মতো প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য নিশ্চয়ই তাদের কোনো স্বার্থ সেখানে অবশ্যই রয়েছে। কার কাছে পেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমরা তাদের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা, প্রযুক্তিগত সহায়তা বা বিশ্ব রাজনীতিতে সহায়তা বেশি পেতে জরুরি, নাকি তাদের আমাদের অবস্থানটা বেশি জরুরি? বাংলাদেশের কাছে চীন অসাধারণভাবে গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে। কিন্তু চীনের আন্তর্জাতিক মূল্যায়ন করে আজকে কোয়াড নিয়ে একটা বৃহৎ শক্তি এখন একটু থেমে গেছে তাদের আভ্যন্তরীণ কারণে, যেরকম জোরালো একটা ভূমিকা রাখছে, সেখানে চীনের কাছে বাংলাদেশ আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, যেটাকে খোলাভাবেই আমি বলতে পারি, দেখেন চীনের যে বিজনেস ইন্টারেস্ট, সেটা তারা আফ্রিকার মতো একটা কন্টিনেন্টে যাচ্ছে, তাদের সাথে ইউরোপেরও একটা ভালো সম্বন্ধ, ভারতের সাথে সবকিছুর পরেও তারা হচ্ছে সবচেয়ে বৃহৎ আপনার ট্রেডিং পার্টনার। তো আজকে এই যে ব্যালেন্স, আমার মনে হচ্ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে সফরটা করেছেন, আরেকদিক চিন্তা করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমানে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার পরেও এই বোধহয় আজকে ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার থেকে ফিরে আসলেন বা আসবেন, পুটিনের সাথে তার একটা বিরাট আলোচনায়। সেটা একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড। এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে এরকম স্ট্যাবিলাইজ হতে চিন্তা ভাবনার কোনো কারণ নেই। সেখানে চীন অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চিন্তা করব যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট যদি বলেন, সমস্ত কিছু আমরা একটা আপনার এই কোয়াডের ব্যাপারে সুন্দর যে একটা পেপার সাবমিট করেছি, তাতে একটা কথা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা কোনো মিলিটারি অ্যালায়েন্সে ড্র হব না। এইটাকে শক্তিশালী করার জন্য চীনের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। আমি একটু অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, একাডেমিক জায়গা থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিল, কিন্তু জিডিআইতে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পিছপা হলো। এর আসলে কারণটা কি, বা সাধারণ মানুষের জায়গা থেকে যদি একটু বলেন যে কেন বাংলাদেশ একটি জোটে যেও আরেকটি জোটে গেল না তাদের? আমি কিন্তু এটাকে জোট মনে করি না। চীন আপনার যে ঘোষণা দিয়েছে যে তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং তারা গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ, এই তিনটি ইনিশিয়েটিভ যারা সম্প্রতি ঘোষণা করেছে, আর বিআরআইটা 2013 সাল ঘোষণা করা হয়েছিল। তো এখন এই বিআরআই এর সঙ্গে কিন্তু শুধু বাংলাদেশ না, এই দক্ষিণ এশিয়ার ভারত ছাড়া সবগুলো দেশই কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে। তো এখন যে প্রেক্ষিতে বিআরআই ঘোষণা করা হয়েছিল, সেই প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পাশাপাশি বাংলাদেশের যে ভাবনাটা আমার মনে হয় যে যেহেতু বিআরআই এর মাধ্যমে যে ডেভেলপমেন্টের যে নিডটা, সেটা কিন্তু আমরা পূরণ করতে পারছি, অনেকটা কমপ্লিমেন্টারি। ফলে চীনের এই গ্লোবাল ডেভেলপমেন্ট যে ইনিশিয়েটিভ, এটাকে ঠিক আলাদাভাবে যুক্ত হয়ে সেটার দিকে যাওয়া খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরেও বাংলাদেশ একেবারে রিজেক্ট করছে না, মানে কিন্তু এটা যেহেতু বাংলাদেশ বিআরআই এর সঙ্গে ইতিমধ্যে যুক্ত আছে, ফলে ওই জায়গাটাতে আসলে এক ধরনের কমপ্লিমেন্টারিটি আছে। গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা জিডিআইতে যদি বাংলাদেশ যুক্ত হয়, সেক্ষেত্রে কি কোনো আন্তর্জাতিক প্রেসার তৈরি হতে পারে না, বন্ধু মিত্র দেশগুলোর পক্ষ থেকে? কিছুটা না, প্রেসার ঠিক না। আমি বলবো যে এই বিষয়গুলোকে আপনার ছড়া খোলাখুলি বলা যায় যে চীনকে যারা কন্টেইন করতে চায় বা চীনের যে যারা প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো, আমাদের প্রতিবেশী ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব, তারা এই ইনিশিয়েটিভগুলোকে তাদের দৃষ্টিতে তারা মনে করে যে চীনের যে একটা গ্লোবাল ইনফ্লুয়েন্স বা বিশ্বব্যাপী তাদের আধিপত্য বিস্তার করার একটা ইনস্ট্রুমেন্ট। কিন্তু বাংলাদেশ কিন্তু সেভাবে দেখে না, আমি মনে করি। বাংলাদেশ হয়তোবা এই ভুল বুঝাবুঝিটাকে এড়ানোর জন্য হয়তোবা তারা মনে করছে যে এগুলো নিয়ে আরো একটু স্টাডি করে বাংলাদেশ যুক্ত হতে পারে। কিন্তু বাংলাদেশ চীনকে সেটাও বোঝাতে সক্ষম হয়েছে যে আসলে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের যে
যে যে ব্যক্তি এবং চীন বাংলাদেশ সম্পর্কের যে গভীরতা, এবং আমরা এই সফরেও দেখলাম, সেটি আসলে এই চীনের যে এই ধরনের অ্যাম্বিশাস যে ইনিশিয়েটিভ তার সাথে বাংলাদেশের যুক্ত হওয়ার উপর নির্ভর করে না। কারণ বাংলাদেশ ইতিমধ্যে দেখিয়েছে যে না, চীনের সঙ্গে তা যে সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশ এমন না যে কোনো একটি বিশেষ দেশের কারণে চীনকে তারা বাংলাদেশ দূরে ঠেলে রাখছে অথবা সম্পর্কটাকে আরো বেশি সেটাকে গভীর করা সম্ভব সেটা করছে না। কিন্তু এই যে একটা নুইসেন্স যেটা আছে বা নোয়ান্স যে একটা যে চীনের ইনিশিয়েটিভ সবগুলো, চীন হয়তো বা তাদের বিভিন্ন ধরনের অবজেক্টিভ থাকতে পারে, একটা গ্লোবাল একটা ডিপ্লোমেসি বা গ্লোবাল স্ট্র্যাটেজির অংশ। বাংলাদেশ সেখানে একটা অংশ হয়ে অন্য কোনো দেশের তাদের যে এক ধরনের ভুল ধারণা সেটি যেন সেটি স্বীকার না হয়, সেটা একটা চিন্তা থাকতে পারে। তবে আমি মনে করি যে মূল বিষয়টা হচ্ছে যে এক ধরনের কমপ্লিমেন্টারিটি। বাংলাদেশ হয়তো অন্যান্য ক্ষেত্রে যে সহযোগিতা আছে, আমরা এআইআইবি এর সঙ্গে যুক্ত আছি, আমরা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে আছি, আমরা চীনের সঙ্গে আরো অন্যান্য যে ইনিশিয়েটিভ গুলো আছে ইনক্লুডিং বিআরআই, সেগুলোর সঙ্গে আমরা আছি এবং সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সম্পর্ককে আমরা আরো শক্তিশালী করছি। জি, মুন্সি ফয়েজ, আমরা এবার দেখলাম যে বড় সম্পর্কের একটি বড় জায়গা হচ্ছে আমরা বারবারই যখন অর্থনৈতিক, এটি আসলে আমার বক্তব্য নয়, অনেকেই বলেন যে সাবেক পরিকল্পনা মন্ত্রী যিনি ছিলেন, এখন বর্তমানে সংসদের স্থায়ী কমিটির প্রধান আব্দুল মান্নান, তিনি বলেছেন যে চীনের কাছ থেকে আর্থিক বা প্রকল্পগত সহায়তা চাওয়ার কারণ হলো চীন কখনো অন্যের উপর কিছু চাপিয়ে দেয় না। আমরা এবার দেখতে পাচ্ছি যে $100 কোটি ঋণ সহায়তা আমরা পেয়েছি। আমরা ঋণ সহায়তার ক্ষেত্রে এক ধরনের ভয় কিন্তু সকলেরই কাজ করে যে সেই ঋণ সহায়তা কিভাবে ব্যবহার করা হবে, তার কাছ থেকে পণ্য কিনতে হবে, ঋণের সুদ কত হবে। কিন্তু চীনের ক্ষেত্রে সবসময় বলা হয় যে এটি অনেকটাই নমনীয় হয়ে থাকে। এই $100 কোটি ঋণ সহায়তা প্রসঙ্গে কি বলতে চান? আমাদের তো একটা স্পেকুলেশন ছিল যে আমরা $500 কোটি পাবো, এরকমই কি কিছু? এখন $500 কোটি আমরা আশা করব সাথে সাথে একদিনে $500 কোটি দিয়ে দিবে, এটা তো মনে করার কোনো কারণ নাই। $100 কোটি তো তারা দিয়েছে, আরো তো আমরা কয়েকটি দেশের কাছে চেয়েছি। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে নেই যে আমাদের প্রাক্তন পরিকল্পনা মন্ত্রী যে কথাটা বলেছেন আমি তার সাথে পুরোপুরি একমত। হ্যাঁ, তারপরে আমি বলতে চাই যে এই যে $500 কোটি চেয়েছি আমরা, কিন্তু তারা আমাকে $100 কোটি দিয়েছে, সাথে সাথে দিয়েছে, তাই না? এবং তারপরে কি বলছে, শি জিনপিং এর মুখের থেকে আসছে যে এটা সুদবিহীন হতে পারে, অল্প সুদে হতে পারে, অথবা গ্র্যান্ট হতে পারে। এইরকম কথা তো অন্য কেউ বলে না আমাদেরকে, তাই না, সাধারণত। সুতরাং বুঝতে হবে যে চীনের সদিচ্ছাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তারা $100 কোটি দিয়েছে, এখন তারপরে আর দেবে না এরকম তো বলছে না, আরো দিবে এরকম মনে করছি, কারণ তারা অর্থনৈতিক সহযোগিতার উপরে জোর দিচ্ছে এবং সেই জন্য আলাদা একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবেন তাদের রাষ্ট্রপতি। সুতরাং এটা আমার খেয়াল করতে হবে, কারণ আরো তোমরা 4টা দেশের কাছে অন্তত চেয়েছি মোট, চীন, ভারত, ইউএই এবং সৌদি আরব। কেউ এখন পর্যন্ত অ্যামাউন্টটা আমাদেরকে বলে নাই। সবাই শুধুমাত্র সৌদি আরব কিছু ধারণা দিয়েছে যে তারা এটা আমাদের সাথে করতে আগ্রহী এবং কিভাবে করবে সেটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। কেউ বলছে যে একটা অফশোর অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, সেইখান থেকে আমরা ব্যবহার করব, কিন্তু এগুলো কিছুই এখনো পর্যন্ত নিশ্চিত বা আমরা সঠিক সিদ্ধান্ত হিসেবে জানি না। কিন্তু চীন সাথে সাথে একটা ঘোষণা দিয়ে দিল, এইটাই তো যে তাদের সদিচ্ছার লক্ষণটা আমরা পাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে তারা আমাদেরকে আরো সাহায্য করতে প্রস্তুত। এগুলো নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে হবে। সুতরাং আমি মনে করি যে এই 100 কোটি এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটার পথ ধরে আরো হবে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এইটা চিন্তা করা যে আমরা যে লোন নিচ্ছি সেই লোনটা কিভাবে ব্যবহার করব, সেই লোনটা আমরা শোধ দিব কিভাবে, সেই হিসাব কিতাব। লোন নিলেই তো হবে না, লোনটা শোধ করতে হবে, যেই লোনই হোক, সেটা সফট লোন হোক, লোনের শর্ত। জি, সেটা তো আমি বললাম, অনেক তো বলেই দিয়েছেন ওরা যে 100 বিলিয়নে এই 100 কোটিতে তারা খুব নমনীয় হবার চেষ্টা করবে। তারা এমনকি সুদহীন লোনের কথা বলছে অথবা গ্র্যান্টের কথাও বলেছে। তারা বিভিন্ন ফরম্যাট হতে পারে, তো হাইয়েস্ট ফরম্যাট হচ্ছে যে সফট লোন অথবা সুদবিহীন লোন, অথবা আমরা এর আগে দেখেছি 2% ইন্টারেস্টে লোন দেওয়ার বিষয়টি গতবার যখন চীনের কাছ থেকে আমরা কখনো 2% বেশি নেই না। জি, অন্যদেরকে তারা 2% বেশিতে দেয়, কিন্তু আমাদেরকে কখনো সেটা দিতে পারে নাই, আমরা নেই নাই। সুতরাং সেটা চীনের সাথে আমাদের একটা আছে। খালি তাই না, তারা অনেক সময়
তারা আমাদের লোন শোধ করতে করতে হয়তো 2/3 হয়ে গেছে শেষ, বাকি 1/3 তারা মাফ করে দিয়েছে নিজের থেকে, আমাদের চাইতে হয় নাই। তো সুতরাং তাদের আমাদের সহযোগিতার ইতিহাসটাও তো খারাপ না, আমরা অহেতুক চিন্তা করবার কোনো কারণ নেই। যে আবুল হাসান চৌধুরী, আমরা যে এই $100 কোটি ঋণ সহায়তা পেতে যাচ্ছি, এটি আমাদের সাথে চীনের যে আমরা বলি উন্নয়ন সহযোগী বা অর্থনৈতিক যোগাযোগ সবচেয়ে বেশি, কূটনীতির চেয়েও অর্থনৈতিক যোগাযোগটা বেশি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি, যেটি কিনা অনেকটা ভূরাজনৈতিক ইস্যুর দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে এবারের সফরটি আসলে মোর দ্যান ডিপ্লোম্যাটিকের চেয়ে মোর দ্যান ইকোনমিক? আমাদের ডিপ্লোমেসি কি ইকোনমিক ডিপ্লোমেসি? হ্যাঁ, একদম। আমরা তো কোথাও আপনার রাজত্ব বিস্তার করার জন্য বা কোনো আপনার সাম্রাজ্যের কোনো সাথী হয়ে তাদেরকে কলোনাইজেশনের রাজনীতিতে আমরা যাচ্ছি না, সহায়তা করব। আমরা চাই না, কিন্তু অনেক দেশই তো চায় যে অনেক দেশ চায় এবং তাদেরকে আমাদেরকে ব্যবহার করে এখন সেকেন্ড কথা হচ্ছে যে দেখেন, এই যে চীনের আমাদেরকে ঋণ দেওয়ার ব্যাপারটা যেটা বলা হচ্ছে, এটা একসময় গ্রান্টে ট্রান্সফার হয়ে যেতে পারে। আরেকটা কথা হচ্ছে, আমি এর নাম করেই বলি, আমার কোনো অসুবিধা নেই, IMF ওয়ার্ল্ড ব্যাংক যে ঋণ দেয়, অনেকে বলে থাকেন, অনেক বিজ্ঞ মানুষরাও বলে যে খুব কম রেটে দিই, বাট IMF ওয়ার্ল্ড ব্যাংক লোন দেওয়ার পরে কি হয়, তাদের মনস্তত্ত্বে এখনো 1757 সন বিরাজমান। তারা এই লোনটা দিবার পরে থেকেই আভ্যন্তরীণ ব্যাপারে নানাভাবে তারা নাক গলাতে থাকে এবং তারা ডিকটেট করার একটা মানসিকতা নিয়ে এগোয়। চীন সেটা করবে না। এবং আমি যেটা মনে করি, আই এগ্রি উইথ মিস্টার মুন্সি ফয়েজ, যে এটা শুধুমাত্র আরম্ভ, তারপরে তারা যখন অবকাঠামো উন্নয়নের দিকে এগিয়ে যাবে, তাদের টিম আসবে, কারণ দিস ইজ অলসো বিজনেস ফর দেম, বিকজ তাদের টিম যখন এখানে কাজ করবে, তারাও তো চাবে যে সেটা উন্নতি করার জন্য, এবং তারা খুব দ্রুত কাজ করে। আরেকটা বিষয়, সবকিছু স্ক্রিপ্টেড থাকে না, আর স্ক্রিপ্টেড সবকিছু আমরা জানতে পারবো না। আমি নিশ্চিত যে যে আপনার সামিট মিটিং গুলো হয়েছে, তাতে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই রোহিঙ্গাদের ব্যাপারে আলোচনা করেছেন। না, এটি আলোচনায় কারণ যে এসেছে। কথাটা আমরা বারবার বলে থাকি যে BRI, যেটা একজন আমরা খুব অত্যন্ত আগ্রহী সদস্য, এই সমস্ত কোনো কিছুই সম্ভব নয় মাত্র অল্প দূরে যদি এইরকম একটা জঘন্য হত্যাকাণ্ড বিরাজমান, আঞ্চলিক স্থিতিশীলতা না থাকে, আন্তর্জাতিক স্থিতিশীলতা না থাকে, সেখানে আমি মনে করি যে ইট ইজ নট জাস্ট এ কোয়েশ্চন অফ ব্যালেন্স, ইট ইজ এ কোয়েশ্চন অফ স্টেটসম্যানশিপ। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে স্থাপিত হয়েছে, যে পৃথিবী বুঝতে পেরেছে বাংলাদেশ শক্তিশালী দেশ, ইটস এ হ্যাপেনিং কান্ট্রি, 8ম সবচেয়ে জনসংখ্যার দিক থেকে আমরা বিশাল দেশ। তারপরেও আমাদের দেখেন, চীনের যে গুরুত্ব দিয়ে আমাদের সাথে দেখছে, আরো আপনার এগিয়ে যাওয়ার একটা এই সফরের মাধ্যমে প্রতিশ্রুতি। আর যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে চীনের সাথে বন্ধুত্ব দৃঢ়তর হয়, হঠাৎ করে হয় না, এবং তারা হঠাৎ করে চলেও যায় না। বিশ্বের এরকম বহু শক্তিশালী দেশ আছেন যে কালকে ছিল বন্ধুত্ব, আজকে অন্যরকম। এই জিনিসটা চীনের ইতিহাসে হয় না। তো আমাদের ঐতিহাসিকভাবে আমাদের একটা অত্যন্ত বিপর্যয়ের মুহূর্তের বন্ধু ভারতবর্ষ, একদিকে একটা শক্তিশালী রাষ্ট্র, অন্যদিকে চীন একটা গ্লোবাল প্লেয়ার। এটার মাধ্যমে আমাদের অত্যন্ত আমরা ম্যানেজ করতে হবে, এগোতে হবে, এবং সেইটা খুব সুদৃঢ়ভাবে প্রত্যেকটা স্টেপ নিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এবং আগামী বছর চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তি হবে, যদিও 5 বছর আগেই অন্যান্য দেশগুলোর সাথে আমরা সেই 50 বছর পূর্তি করেছি, যার ঐতিহাসিক কারণ সকলেরই জানা। তারপরও চীন আমাদের অবশ্যই নিকটতম বন্ধু। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক আছেন 71 সংযোগে, নিচ্ছি বিরতি। ধন্যবাদ জানাই দর্শক আবারও আমাদের সাথে 71 সংযোগে ফেরত আসার জন্য। বিরতির পর ফেরত এলাম এবং এবার আলোচনাটা শেষ করব, কিন্তু আলোচনা একদম শেষ করতে চাই জনমানুষের প্রশ্ন থেকে। অনেক পুঁথিগত কূটনীতি অনেক কিছুর আলোচনা হলো, কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু থেকে গেল। সেটি হচ্ছে যে আমরা যখন ভারত সফরে গেল, তখন দেখলাম যে তিস্তা একটা বড় ইস্যু হয়ে সামনে দাঁড়ালো, এবং মনে হলো যে তিস্তা কে নেবে তা নিয়ে চীন ভারত হয়তো বা এক ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। বাংলাদেশও এক ধরনের
সিদ্ধান্তহীনতার মধ্যে কাকে দেবে, যদিও বাংলাদেশ পরবর্তীতে সিদ্ধান্ত মোটামুটি নিয়েই ফেলেছে বলাই যেতে পারে। আমরা দেখলাম চীন সমীক্ষাও করলো, অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, তাদেরকে দিয়ে আমরা সমীক্ষাও করালাম, কিন্তু তারা একটি শব্দ এবারের সফরে তিস্তা নিয়ে আলোচনা করলো না। তাহলে এটি কি আসলে নিজেকে সংযুক্ত করা, নাকি তলে তলে আতাত হয়েছে, অথবা সকলের মধ্যে সবার যেন সমান সম্পর্ক থাকে? কি মনে হয় আপনার? দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর সফরের আগেই কিন্তু আপনার চীনের রাষ্ট্রদূত কোনো একটা প্রোগ্রামে উনি বলেছিলেন যে তিস্তা নিয়ে বাংলাদেশের যে সিদ্ধান্ত সেটি বাংলাদেশের একান্তই নিজের, এবং বাংলাদেশ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার প্রতি তাদের সম্মান থাকবে বা রেসপেক্ট থাকবে। এটি খুবই, আমি মনে করি, কূটনৈতিক দিক থেকে বা যে কোনো বিচারেই এটি আমার মনে হয় যে একটা রাইট একটা অ্যাপ্রোচ। তবে আমি যেটা গুরুত্ব দিই, যেহেতু আমরা বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে কথা বলছি, একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কটা চলে আসে। তো এই যে ভারত বা চীন দুটো রাষ্ট্রই কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গা থেকে হয়তোবা সাধারণভাবে মানুষ দেখে যে ভারত হয়তো অসন্তুষ্ট হতে পারে কোনো একটা বিষয়ে, অথবা চীন হতে পারে, কিন্তু আমার মনে হয় যে গত 15 বছরে চীন এবং ভারত তাদের যে অ্যাপ্রোচটা বাংলাদেশের ব্যাপারে, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বা ভারতের সঙ্গে যে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের জায়গা থেকে তাদের কিন্তু একটা প্র্যাগমেটিক অ্যাপ্রোচ আছে। তারা কিন্তু মনে করে যে বাংলাদেশের একটা সোভরেইন এবং ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্যান্স আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুবই পরিষ্কার করে উনি এটি তুলে ধরতে পেরেছেন, এবং সেটি বলা যায় যে অত্যন্ত পরিষ্কারভাবে সেটি উনি দেখিয়েছেন। এবং আমরা যেটা বলি যে আমাদের যে একটা ব্যালেন্সড একটা অ্যাপ্রোচ, আমরা আমাদের যে সবার সঙ্গে বন্ধুত্ব, এটি যে পুঁথিগত কোনো বক্তব্য না, এটা কিন্তু আমরা আরো কিছু দেশ এই অঞ্চলে, ভিয়েতনাম থেকে শুরু করে, তারা কিন্তু চেষ্টা করছে। হয়তো বাংলাদেশ যতটা নেতৃত্বের দৃঢ়তা এবং বাংলাদেশের যে বিশেষ করে যে পেশাদারিত্ব, ওই জায়গাগুলো কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই কারণে আমি মনে করি যে নিঃসন্দেহে এই তিস্তা প্রজেক্টের যে ইনিশিয়াল যে প্রেক্ষাপট ছিল, পরবর্তী সেটা পরিবর্তন হয়েছে ভারতের আগ্রহ কিংবা এর যে অবস্থান। কারণ ভূ রাজনৈতিক বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং এই জায়গাগুলো কোনোভাবেই আমরা এখানে আবেগের কোনো সুযোগ নেই। কারণ কূটনীতিতে আপনাকে আপনার এই জাতীয় স্বার্থের জায়গাটাকে শুধুমাত্র মানে আপনার অর্থ দিয়ে কিংবা কনক্রিট ওয়েতে বিবেচনার সুযোগ নেই। সেখানে আপনার অন্যান্য যে রাজনৈতিক নিরাপত্তার যে বিষয়গুলো আছে, এবং আপনি যখন বলছেন যে চীন আমার বন্ধু রাষ্ট্র, ভারত আমার বন্ধু রাষ্ট্র, ফলে বন্ধু রাষ্ট্রের যে তাদের কোনো কনসার্ন থাকলে সেটা যতটুকু লেজিটিমেট বা যতটুকু আমাদের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে না, ততটুকু পর্যন্ত কিন্তু আমাদের এটা অ্যাড্রেস করা উচিত। এবং সেটাই কিন্তু আসলে আমাদের যে ব্যালেন্সিং অ্যাক্ট যেটা বলে অনেকে, এটার একটা মানে মূল কারণ আমাদের সাফল্যের। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটি অনেকটা স্বাভাবিকভাবে চীন ধরে নিয়েছে যে না, এখানে কিছুটা ছাড় দিতেই হবে, এবং এটি এমন একটি প্রজেক্ট না যেটি $10 বিলিয়ন, $15 বিলিয়ন বা $20 বিলিয়ন। এই প্রজেক্টে চীনের যে ম্যাটেরিয়াল গেইন কিন্তু বড় না, ফলে ওই জায়গাটা তাদের বিবেচনা করা উচিত, এবং সেটা বোধহয় বাংলাদেশ। আরো প্রজেক্ট রয়েছে, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ, পায়রা বন্দর, মংলা বন্দর, অনেক কিছুই রয়েছে। দেখা যাক কোনটা থেকে কোনটা পায় চীন। তবে মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটি এই যে ভারসাম্যের কূটনীতি, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 বছর ধরে চেষ্টা করে একটা জায়গায় নিয়ে এসেছেন, সেখানে বাংলাদেশ কতটুকু সমান্তরাল বন্ধুত্ব মেনটেন করে চলতে পারছে চীনের এই সফরের পর? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা, আমি প্রথম থেকেই বলছি যে আমি ভারসাম্যের রাজনীতি কূটনীতি মানি না। আমি মনে করি যে জাতীয় স্বার্থের কূটনীতি করছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থের সামনে রেখে যখন আমাদের বন্ধুদের সাথে আমরা সম্পর্ক করি, তখন একটা ভারসাম্য তৈরি হয়, এবং সেই ভারসাম্যটা সচল থাকে, সেটা একখানে দাঁড়িয়ে থাকে না। সুতরাং ওই ভারসাম্য কথাটা আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। আমি মনে করি যে আমাদের দুই বন্ধুই, চীন এবং ভারত, দুইজনকে আমরা বোঝাতে পেরেছি যে আমরা অন্য একজনের সাথে যখন কোনো সহযোগিতা করব, তাতে তোমার কোনো ক্ষতি হবে না, তোমার সাথে যখন সহযোগিতা করবো অন্যের কোনো ক্ষতি করব না। এই জিনিসটা আমরা খুব পরিষ্কার বোঝাতে পেরেছি। তার ফলে আমাদের দুই বন্ধুই কিন্তু তারা খুব চিন্তিত হয় না। আমরা যখন একজনকে দিয়ে একটা কাজ করি, আর মাঝে মাঝে তারা বিভিন্ন রকমের প্রকাশ করে, কারণ সবারই তো কোনো বিনিয়োগ করতে পারলে
তাতে তো তাদেরও কিছু লাভ আছে, সুতরাং সেটা তারা প্রকাশ করে। তার মানে এই না যে আমি যদি একজনকে দিয়ে করি আরেকজন একেবারে খুব অস্থির হয়ে আমার কাছ থেকে সরে যাবে, সেরকম সম্ভাবনা খুব কম। তবে এখানে এই যে প্রফেসর দেলোয়ার সাহেব যেটা বললেন যে চীনা রাষ্ট্রদূত এই সফর শুরু হওয়ার ঠিক আগে খুব সুন্দর করে বলেছেন এই জিনিসটা, যে এই ব্যাপার, এই যে তিস্তা পুরোপুরি বাংলাদেশ এবং ভারতের নদী, তারাই সেই সিদ্ধান্ত নেবে। আমাদেরকে আসলে শেষ করতে হবে, আমাকে মাফ করবেন মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে থামাতে হচ্ছে। আবুল হাসান চৌধুরী, আপনার কাছ থেকে শেষ মন্তব্য, একেবারে 30 সেকেন্ডে আপনার মন্তব্য জেনে শেষ করব। না দেখেন, আমি যেটা বলতে চাই যে আমাদের অত্যন্ত গুরুত্বের ব্যাপার, এবং তিস্তার ব্যাপারে এটাকে আখ্যায়িত করা হয় যেন এক্সিস্টেন্সিয়াল প্রবলেম। এখানে হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত আমি তো অন্তত আশা করি না। এটা একটু সময় নিয়ে খুব দৃঢ়তার সাথে, খুব গভীরতার সাথে, অ্যাট দি এন্ড অফ দ্য ইট ইজ এ ম্যাটার অফ এ স্ট্রাকচার। এটা একটা অবকাঠামো। এই অবকাঠামোটা আমাদের জন্য একেবারে সাংঘাতিক দরকার। একই সাথে আমাদের নেবারহুডটা আমাদের ভুলে গেলে চলবে না। সাথে করে এই অবকাঠামোটার ব্যাপারে আমরা সুবিধা মতো সময় এই ব্যাপার নিয়ে আরো অগ্রগতি করব। আজকে কোনো সিদ্ধান্ত হয়েছে বা কালকেই হয়ে যাবে এটা মনে করার কোনো প্রয়োজন নাই। এটা পথই পথ দেখায় এবং সেইটাকে অনুসরণ করে আমরা এগিয়ে যাই। আমার মনে হয় এগুলো খুব চলমান আলোচনার বিষয়বস্তু। এটাতে হুট করে এক জায়গায় যে সিদ্ধান্ত আসবে এটা আমি আসলে সময় বলে দেবে, জি সময় বলে দেবে যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এই কূটনৈতিক সম্পর্ক বা লেনদেনের এই সম্পর্কটি। কোনো দেশই আসলে নিজ স্বার্থের বাইরে যে কোনো কাজ করে থাকে না। আমরা চীনা লোনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 7 বিলিয়ন মার্কিন ডলারের এখন অর্থ সহায়তা বিনিয়োগ চলছে বাংলাদেশে, যেখানে কিনা চীনা কর্মী, চীনা ম্যাটেরিয়াল, চীনা সবকিছু চীন থেকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ সকলেরই বিনিয়োগের ক্ষেত্রেও নিজেদের স্বার্থের বিবেচনাটা আগে করে থাকে। ভারতীয় প্রজেক্টের ক্ষেত্রেও আমরা তেমনটিই দেখে থাকি এবং অন্য দেশের প্রজেক্টের ক্ষেত্রেও এমনটাই দেখে থাকি। কিন্তু পাশ থেকে বাংলাদেশ তার স্বীয় স্বার্থ সবসময় বিবেচনা করে একটি সমান্তরাল রাজনীতি, কূটনৈতিক স্বার্থের দিকে বাংলাদেশ সবসময় এগোচ্ছে এবং এই সমান্তরাল কূটনীতির জন্য বিশ্বব্যাপী বাংলাদেশ ইতিমধ্যেও প্রশংসিত হয়েছে। আবুল হাসান চৌধুরী, মুন্সি ফয়েজ আহমেদ এবং অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, তিনজনকে ধন্যবাদ জানাই এবং দর্শক একই সঙ্গে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আজ এই ছিল ৭১ সংযোগে। সবাইকে শুভরাত্রি।